2013 সালে শাপলা চত্বরে হেফাজত ইসলামের কর্মীদের উপরে যে হামলা হয়েছিল, যে গণহত্যা হয়েছিল, সেই মামলার নির্ধারিত তারিখ ছিল। আজকে এই মামলার 9 জন আসামি যারা অন্যান্য বিভিন্ন মামলায় গ্রেফতার ছিলেন, তাদেরকে ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী এখানে প্রডিউস করা হয়েছে এবং তাদের 9 জনকেই এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। এই মামলায় আরও 2 জন আসামির বিরুদ্ধে সম্পৃক্ততা পাওয়া গিয়েছে। তাদের বিরুদ্ধেও আজকে ট্রাইব্যুনাল গ্রেফতার, যেহেতু তারা আছে, তাদের এগেনস্টে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছে এবং তাদেরকেও এই ট্রাইব্যুনালে আগামী তারিখে হাজির করা হবে। এই মামলায় যেহেতু 41 জন আসামি, যে সকল আসামিরা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এর আগেই ট্রাইব্যুনাল জারি করেছিল। তাদেরকে পুলিশ গ্রেফতার করতে এখনও পারে নাই, যার কারণে ট্রাইব্যুনালে হাজির করতে পারে নাই। যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কার্যকর হয়েছে, এরকম 20 জনের বিরুদ্ধে এক্সিকিউশন অফ ওয়ারেন্ট অফ অ্যারেস্ট এই রিপোর্ট পুলিশ জমা দিয়েছে যে তাদেরকে খোঁজা হয়েছে, তাদের ঠিকানায় যাওয়া হয়েছে, কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু আরও প্রায় 10 জনের বিরুদ্ধে এখনও এই এক্সিকিউশন অফ ওয়ারেন্ট অফ অ্যারেস্টের রিপোর্ট পুলিশ ট্রাইব্যুনালে জমা দেয় নাই, যার কারণে এই একই আদেশ পুনরায় ট্রাইব্যুনাল দিয়েছেন যে আগামী 3রা সেপ্টেম্বর 2026 এই তারিখে বাকি যে আসামিদের বিরুদ্ধে রিপোর্ট জমা দেওয়া হয় নাই, সেই রিপোর্টগুলো যেন পুলিশ জমা দেয় এবং যে 2 জনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছে তাদের সহ এই 11 জনকেই আগামী 3রা সেপ্টেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দিয়েছে। ওই দিন পরবর্তী কার্যক্রম কি? ওই দিন যদি সকল আসামির বিরুদ্ধে এক্সিকিউশন রিপোর্ট ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়, এর পরবর্তী কাজ হলো পলাতক আসামিদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করা। আমাদের ট্রাইব্যুনালের আইন অনুযায়ী একটি বাংলা এবং একটি ইংরেজি, এরকম 2টি পত্রিকায় তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপরেও যদি তারা হাজির না হয় বা তাদেরকে গ্রেফতার করা না যায়, তবে পলাতক আসামির বিরুদ্ধে স্টেট ডিফেন্স এঙ্গেজ করে এই মামলার পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। আপনারা জানেন যে আজকে ট্রাইব্যুনাল 2-এ আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের শীর্ষ 7 নেতৃবৃন্দের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় ডিফেন্সের পক্ষে, অর্থাৎ আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন চলছে। তারা এর আগে 2 দিন যুক্তিতর্ক উপস্থাপন করেছে, আজকের 3য় দিনের মতো তারা যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে এবং আগামীকালকেও তাদের যুক্তিতর্ক উপস্থাপন চলবে। তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে আমরা তাদের এই যুক্তির রিপ্লাই দিব। রিপ্লাই দেওয়ার পরে এই মামলাটি সিএভি হতে পারে অথবা রায়ের জন্য তারিখ নির্ধারণ হতে পারে। সালের সেপ্টেম্বরের দিকে অভিযোগ আমরা পেয়েছিলাম বা ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দেওয়া হয়েছে। তারপরে প্রায় 1 বছর হয়ে গেল। জুলাই অভ্যুত্থানের যারা স্টেক হোল্ডার তারা দাবি করছেন যে আমরা এই ট্রায়ালে অনেক বিলম্ব করছি, আর আসামির পক্ষ থেকে দাবি হচ্ছে আমরা ট্রায়াল অনেক স্পিডি করছি। অথবা আমি মনে করছি যে ট্রায়ালটা যে একদম যথোপযোগী হচ্ছে এবং যথানিয়মেই হচ্ছে, এটাই তার প্রমাণ। এবং আমরা স্পিডিও করছি না, আমরা ডিলেও করছি না, আমরা আইন অনুযায়ী ঠিক যেখানে যতটুকু সময় দেওয়ার ঠিক ততটুকু সময় দিয়ে এই মামলাগুলো পরিচালিত করছি। এবং এই মামলায় আপনারা অনেকগুলো কথোপকথন শুনেছেন, যেগুলো আমরা ট্রাইব্যুনালে দালিলিক সাক্ষ্য হিসাবে উপস্থাপন করেছি এবং এগুলো আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে জাতি জানতে পেরেছে। এই সকল ভয়েস রেকর্ড, কল রেকর্ড থেকে পরিষ্কারভাবে দেখা গিয়েছে যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তারা সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে এই গণহত্যা চালিয়েছে। এটা আপনারা দেখেছেন। অর্থাৎ বিচার কেমন হচ্ছে এটা জাতীয় ইতিমধ্যে দেখে ফেলেছে। শুনেন, শেখ হাসিনার আসার ব্যাপারে আমরা প্রথম যখন শেখ হাসিনার রায় হয়েছিল তখন তৎকালীন চিফ প্রসিকিউটর বলেছিলেন যে তার উচিত আইন এবং দেশের কোর্টের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি সম্মান দেখিয়ে আদালতে আত্মসমর্পণ করা এবং বিচারে অংশগ্রহণ করা, এবং সে যে বক্তব্যগুলো মিডিয়াতে দিচ্ছে, সে যে বক্তব্যগুলো বিদেশে বসে দিচ্ছে, সেগুলো আদালতে এসে উপস্থাপন করা। তখন সে ন্যায় বিচার পাওয়ার সুযোগ থাকবে এবং ন্যায় বিচার সে পাবে যদি সে মনে করে। তো সে যে আসছে এটা আমরা তো ওয়েলকাম করি, সে আসুক, সে বিচারের সম্মুখীন হোক, জাতি দেখুক যে সে কী অপরাধ করেছে না করেছে। যে আমি আগের প্রসঙ্গে অল্প একটু বলে তারপর এখানে আসতে চাই, সেটা হলো যে এই শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা বারবার বলছেন ফিরে আসার ব্যাপারে। আমরা ট্রাইব্যুনালেও এর আগে বলেছি যে এই যে ফিরে আসার ব্যাপারটা আমরা যেভাবে দেখছি সেটা হলো যে আমরা ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে একটা জিনিস সবসময় বলি, যারা পলাতক থাকে
তারা ফিরে এসে সবসময় একটা কথাই বলে, সেটা হলো যে আমি এই প্রসিডিং সম্পর্কে জানতাম না, যেহেতু আমার অগোচরে হয়েছে অতএব আমি এই তামাদি মৌকুফ চাই। এই যে লম্বা বিলম্বের পরে আমি এসছি কোর্টের আদালতের সামনে, আমি যেহেতু জানতাম না, আমাকে ডিলেটা কন্ডন করে দেন, আমি বিচারের সম্মুখীন হতে চাই। তৎকালীন প্রধানমন্ত্রী সহ এই মামলার আসামিরা এই প্লিটা কোনোভাবেই নিতে পারবেন না, কারণ তারা এই মামলা সম্পর্কে জানে এবং সেখানে বসে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, ফিরে আসার কথা বলছেন এবং মামলাকে তারা মিডিয়ার মাধ্যমে ডিফেন্ড করছেন। অতএব তারা কিন্তু ট্রাইব্যুনালে এসে এই সুযোগটা আর নিতে পারবেন না, যখন আমরা দেখাবো যে না, তারা অলরেডি মামলার কথা জেনে বিভিন্ন সময় বক্তব্য দিয়েছে। আর আপনি যেটা বলছেন, ভারতে আমাদের বাংলাদেশের যে কোনো মামলার আসামি যদি থাকে, ভারতের সাথে আমাদের যে বন্দি প্রত্যার্পণ চুক্তি আছে, যেটা আওয়ামী লীগ সময়ে তারা করেছিল এবং সেই চুক্তির এক্সিকিউট করে বেশ কয়েকজন বন্দি তারা বিনিময় ইতিমধ্যে করেছে। অতএব সেই চুক্তির আলোকে ভারতের যে কোনো ব্যক্তিকে বাংলাদেশের যার বিরুদ্ধে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট আছে অথবা কনভিকশন ওয়ারেন্ট আছে, তাকে প্রত্যার্পণ করতে পারে আইনগতভাবে, এরকম সুস্পষ্ট চুক্তি তাদের সাথে আমাদের আছে। সেই মোতাবেক তারা এটা করতে পারে, কোনো শর্ত দেখানোর সুযোগ নাই। নতুন কোনো আয়নাঘর পরিদর্শনের পরিকল্পনা আছে? কারণ আমরা আরও তো আছে আপনারা। জি, আমরা তো র্যাবের আরও বেশ কিছু আয়নাঘর আছে, আমাদের চিফ প্রসিকিউটর স্যার যদি মনে করেন তাহলে উনি সিদ্ধান্ত নেবেন। জি, থ্যাংক ইউ।